নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত ভারতীয় নৌবাহিনীকে নিয়ে। তার কারণ ইতিপূর্বে আপনারা শুনেছেন যে ভারতীয় বায়ুসেনার জন্য 114খানা রাফেল ফাইটার এয়ারক্রাফটের চুক্তিবদ্ধ হতে হয়তো আর 1 বছর মতন সময় লাগতে চলেছে। কিন্তু ভারতের এই তিনটে সেনাবাহিনীর মধ্যে সব থেকে যারা বেশি প্রফেশনাল সেটি হচ্ছে ভারতীয় নৌবাহিনী, এবং এই নৌবাহিনীতে আরো 200খানা যুদ্ধের জাহাজ আসতে চলেছে, ইনক্লুডিং তার মধ্যে সাবমেরিন, তার মধ্যে আসতে চলেছে এয়ারক্রাফট ক্যারিয়ার। এছাড়া অনেক শিপ রয়েছে, বিশেষ করে শুধু ডেস্ট্রয়ার বা ফ্রিগেট নয়, এছাড়া মিসাইল ভেসেল থেকে শুরু করে করভেট। এখন প্রথমেই ভারতীয় নৌবাহিনী থেকে যে খবরটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে যে বিক্রান্ত ক্লাসের আরো আরেকটি যেটি এয়ারক্রাফট ক্যারিয়ার সেটি কিন্তু আর কিছুদিনের মধ্যেই ভারতীয় নৌবাহিনী অর্ডার দিতে চলেছে ভারতের কোচিন শিপইয়ার্ডে। এখানেই কিন্তু থেমে থাকছে না ভারতীয় নৌবাহিনী। এরকমও শোনা যাচ্ছে যে ভারতীয় নৌবাহিনী আরো আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার যেটির ওজন প্রায় 65,000 থেকে 70,000 টন, সেটিরও প্রায় ভারতের যে নেভেল ডিজাইন ব্যুরো রয়েছে মানে ভারতীয় নৌবাহিনীর, তারা মোটামুটি তার পুরো স্ট্রাকচার এবং স্কেচ কমপ্লিট করে ফেলেছে। এখন সমস্যা যেটা হচ্ছে, দেখুন সমস্যা তার কারণ হচ্ছে ভারতের ডিআরডিও এই ধরনের শিপে কিন্তু ইমাল সিস্টেম ব্যবহার করবে, যেটা কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই ধরনের। যে আপনারা জানেন যে এয়ারক্রাফট ক্যারিয়ার মূলত দু ধরনের হয়, একটি হচ্ছে স্টোবার আর অপরটি হচ্ছে ক্যাটোবার। মূলত ভারতীয় নৌবাহিনী আমরা স্টোবার ক্যারিয়ার ব্যবহার করি, আর আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স এরা কিন্তু ক্যাটোবার ব্যবহার করে। ক্যাটোবারের অনেক সুবিধা আছে। এছাড়া এই ক্যাটোবার সিস্টেমটাকেই বর্তমানে আরো আধুনিক করে দিয়ে ইমাল সিস্টেম করা হয়েছে, যেটা কিনা এই মুহূর্তে বিশ্বে একমাত্র আমেরিকার কাছে আছে। শোনা যাচ্ছে যে চায়নাও নাকি ইমাল সিস্টেম তৈরি করেছে, কিন্তু চায়নার যে ইমাল সিস্টেম সেটা কিন্তু নানা রকম প্রবলেম ফেস করছে। এখনো পর্যন্ত চায়না এই ক্ষেত্রে নিজেকে স্বাবলম্বী করে উঠতে পারেনি। তো এটি তো গেল এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষেত্রে, এবং এও শোনা যাচ্ছে যে দ্রুততার সাথে প্রথম যে বিক্রান্ত ক্লাসের এয়ারক্রাফট ক্যারিয়ারটি, যেটি প্রায় 45,000 টনের মতন হবে, সেটি 5 বছরের মধ্যে ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তর করবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এবার আসি হচ্ছে ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার। আপনারা জানেন যে আমি এই ভিডিওতে আগেও বলেছি যে ভারতীয় নৌবাহিনীর যে প্রজেক্ট 18 ডেস্ট্রয়ার, যেগুলো কিনা প্রায় 13,000 টন ওজনের হতে চলেছে। আপনারা ভেবে দেখুন যে 13,000 টনের একটা ডেস্ট্রয়ার, যেখানে কিনা 144খানা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থাকবে। এবার তার মধ্যে কি কি রয়েছে এবার আপনারা স্বাভাবিকভাবেই কল্পনা করতে পারেন, যেখানে ভারতের যে বিএমডি অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স শিল্ড সেখানে ইনস্টল থাকবে। এছাড়া যে হাইপারসনিক ক্রুজ মিসাইল সেগুলো এর মধ্যে ইনস্টল করা থাকবে। এছাড়া আরো আনুষঙ্গিক অনেক কিছু জিনিস রয়েছে, যেগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি। এছাড়া প্রিভিয়াস ভিডিওতে আমি এও বলেছি যে ভারতীয় নৌবাহিনী আরো 8খানা, যেটা প্রজেক্ট 17-এ আপনারা জানেন যে কিছুদিন আগে উদয়গিরি এবং আইএনএস হিমগিরিকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক সেই প্রজেক্ট 17 এবার বি মানে ব্রাভো ক্লাস, সেটি আরেকটু আধুনিক হতে চলেছে। অলরেডি জিআরএসি এবং মুম্বাই মেসগাঁও ডক চারটে 8টা এই যুদ্ধের জাহাজ তৈরি করবে বলে মনস্থির করেছে, এবং খুব শীঘ্রই এটি শুরু হওয়ার সাথে সাথে বেশি দিন সময় লাগবে না। তার কারণ আমাদের কাছে এই মুহূর্তে যেখানে যুদ্ধের জাহাজগুলো তৈরি হয় সেখানকার সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার মজুত রয়েছে, ফলত এই জাহাজগুলো ভারতীয় নৌবাহিনীর হাতে পৌঁছাতে বেশি দিন সময় লাগবে না। এবার আসি যেটা নিয়ে কোনো নিউজ চ্যানেলে এখনো পর্যন্ত আলোচনা করেনি, সেটি হচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য নেক্সট জেনারেশন করভেট, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেট। আপনারা জানেন যে ভারতীয় নৌবাহিনীর কাছে এই মুহূর্তে কামোত্রা ক্লাস অ্যান্টি সাবমেরিন করভেটগুলো রয়েছে। এখন এই কামোত্রা ক্লাস অ্যান্টি সাবমেরিন করভেটে কিছু জিনিস আছে যে জিনিসগুলো ল্যাক করছে। মূলত এই করভেটগুলো যে সমুদ্রের তলায় সাবমেরিনগুলো হান্ট করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এতে অনেক কিছু ফেসিলিটি নেই। যেরকম এর মধ্যে প্রপার এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যদিও শোনা যাচ্ছে সেটা পরবর্তী ক্ষেত্রে বসানো হবে। কিন্তু ভারতের যে নেক্সট জেনারেশন যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেট হতে চলেছে, সেখানে শুধুমাত্র যে এই অ্যান্টি সাবমেরিনের জন্য যে টর্পিডো টিউব সেখানে ইনস্টল থাকছে তা কিন্তু নয়। এর সাথে যেটা অ্যাডিশন হচ্ছে সেটি হচ্ছে দুটো লেয়ারের, সেটি হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম বসানো থাকবে। সেখানে এমআর স্যাম হতে পারে বা কিউআর স্যাম হতে পারে, বা
যেগুলো ভিসরাট সেখানে হতে পারে। অপরদিকে এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেটের মধ্যেও 8খানা ব্রহ্মস বা হাইপারসনিক ক্রুজ মিসাইলের কিন্তু প্রভিশন রয়েছে। মানে এই যে করভেটগুলো তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু এক কথায় পাকিস্তানের মতন দেশের ক্ষেত্রে সেখানে ফ্রিগেট বা ডেস্ট্রয়ারের থেকেও এই এক একটি করভেট কিন্তু অনেক বড় কাজ করে দিতে পারে। তার কারণ এই করভেটে যে যে মিসাইল এবং যে যে টর্পিডো মজুত করা মানে হতে চলেছে, এটি মানে 2027 সালে আসার কথা রয়েছে, এখনো পর্যন্ত আর 27 কি 28-এ। তো এটি কিন্তু একটি ফুল ফেজে পাওয়ার প্যাক হতে চলেছে ভারতীয় নৌবাহিনীর জন্য। এছাড়া আরেকটি জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভারতীয় নৌবাহিনীর জন্য যে মিসাইল বোট, এই মিসাইল বোট কিন্তু 1971 সালে পাকিস্তানকে কার্যত নাকানি চোবানি খাইয়েছিল। এখন মিসাইল বোটগুলো কি? মূলত ভারতীয় নৌবাহিনীর কাছে এগুলো করভেটের থেকে সামান্য একটু ছোট হয়। আর এই মিসাইল বোটে কিন্তু অ্যান্টিশিপ মিসাইল কিন্তু বহন করা যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে সেগুলো কিন্তু শুধু অ্যান্টিশিপ না, সেগুলো হচ্ছে সারফেসের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। সেই যে মিসাইল বোটগুলো সেগুলো ভারতীয় নৌবাহিনী তৈরি করছে, এবং এই মিসাইল বোটগুলোতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই মিসাইল বোটগুলো করভেটের থেকে একটু ছোট হবে, কিন্তু ফায়ার পাওয়ারের দিক থেকে এই মিসাইলগুলো কিন্তু এক একটা মারাত্মক হতে চলেছে। তার কারণ এই মিসাইল বোটগুলোতে কিন্তু অ্যান্টিশিপ শুধু না, অ্যান্টি সারফেস ব্রহ্মস মিসাইল এর মধ্যে সেট করা থাকবে। অর্থাৎ এটা বুঝতে পারছেন, একটা ছোট শিপেও কিন্তু আমরা ব্রহ্মসকে সেখানে সেট করা হচ্ছে। শুধু তাই নয়, এখানেও কিন্তু এয়ার ডিফেন্স মিসাইল সেখানে মজুত করা থাকবে। অতএব আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় নৌবাহিনীর আগামী 5 থেকে 7 বছরের মধ্যে কি ধরনের ফায়ার পাওয়ার আসতে চলেছে। এটা তো গেল সারফেস ফ্লিট। এছাড়া যেটা সব থেকে আরো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাবমেরিনের ক্ষেত্রে। তার কারণ আপনারা জানেন যে সাবমেরিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। এই যে বছরের মধ্যেই শোনা যাচ্ছে যে জার্মানির থাইসেন ক্রু মেরিনের থেকে আরো 6খানা কিন্তু প্রজেক্ট 79 সাবমেরিনের কিন্তু অর্ডার প্রায় কনফার্ম হয়ে গেছে, যেগুলো স্টেলথ সাবমেরিন হতে চলেছে। অপরদিকে প্রজেক্ট 76-এ ভারতের এলএনটি থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি কিছু এমএসএমই তারা কিন্তু ভারত সরকারের কাছে তারা প্রপোজাল দিয়েছে যে আমরাও কিন্তু বিদেশিদের মতন যে সাবমেরিন, সেই সাবমেরিন কিন্তু তৈরি করতে পারি, এবং তার স্কেল মডেল এলএনটি কিন্তু অলরেডি ভারতীয় নৌবাহিনীর কাছে সাবমিট করে দিয়েছে। এখন দেখা যাক ভারতীয় নৌবাহিনী কত তাড়াতাড়ি এলএনটির এই যে প্রপোজাল সেটাকে তারা অ্যাকসেপ্ট করে। অন্যদিকে আপনারা জানেন যে নিউক্লিয়ার সাবমেরিনের কাজ প্রায় চলছে, এবং নিউক্লিয়ার শুধু না, নিউক্লিয়ার এসএসবিএন নয়, নিউক্লিয়ার এসএসএন এর কাজ চলছে, এবং এগুলো কিন্তু প্রায় 13,000 টনের মতন হতে চলেছে। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, সেটি হচ্ছে রাশিয়া থেকে। আপনারা জানেন যে রাশিয়ার যে আকুলা ক্লাসের যে এসএসএন, এই এসএসএন সাবমেরিনগুলো কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি লিজে। বর্তমানে একটি সাবমেরিন লিজে, সেটি 2027 সালে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে। এটি প্রায় 8,000 টন ওজনের কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, যেটা কার্যত সমুদ্রে কিন্তু ধ্বংসলীলা চালাবে। অপরদিকে শোনা যাচ্ছে যে আরো ইমপ্রুভড আকুলা ক্লাসের সাবমেরিন ভারতকে অফার করার জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবছর ভারত সফরে আসছেন, এবং সেখানে একটা বড় কিছু হতে চলেছে। আমি পূর্বেই বলেছি, এবারও আরো অ্যাডভান্স আকুলা ক্লাস সাবমেরিনের কিন্তু কথাবার্তা চলছে। অতএব আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বায়ুসেনা যেরকম 114খানা রাফেল ফাইটার এয়ারক্রাফট কিনতে চলেছে, প্লাস 60খানা SU-30 SU-57 কিনতে চলেছে, অপরদিকে ভারতীয় নৌবাহিনীও কিন্তু পিছনে নয়। ভারতীয় নৌবাহিনী কিন্তু আরো অনেক বেশি আধুনিক। তার কারণ দক্ষিণ এশিয়ায় সমুদ্রে চীনের সাথে কিন্তু এবার যুদ্ধের যদি পরিস্থিতি সৃষ্টি হয়, সেটি আমি বারবার করে বলছি, সেটা ভারত মহাসাগরে হবে, এবং ভারতীয় নৌবাহিনীকে পুরোপুরি এর জন্য প্রস্তুত থাকতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।